একবার ভাবুন তো, একটা কোম্পানি ব্যবসা করতে এলো, ধরুন মশলা আর কাপড়ের ব্যবসা, আর দেখতে দেখতে কয়েক দশকের মধ্যেই তারাই হয়ে গেল দেশের শাসক। কি অবিশ্বাস্য লাগছে শুনতে? লাগারই কথা। ইতিহাসে এটাকে বলা যেতে পারে সম্ভবত সবচেয়ে বড় আর সবচেয়ে ধুরন্ধর কর্পোরেট টেকওভার। চলুন আজ আমরা এই গল্পটাই শুনব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছিল। তো এই যে পুরো গল্পটা, এর মূল চরিত্র হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওরা কিন্তু সওদাগর বা তাজার হিসেবেই বাংলায় পা রেখেছিল, কিন্তু তাদের আসল লক্ষ্যটা ছিল আরও অনেক বড়। আর সেই লক্ষ্য পূরণ করতে গিয়েই ধীরে ধীরে তারাই হয়ে ওঠে এখানকার ক্ষমতার আসল কেন্দ্র। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে একটা সাধারণ ব্যবসায়ী গোষ্ঠী, মানে একটা ট্রেডিং কোম্পানি, আস্তে আস্তে বাংলার রাজনীতিতে এমন এক শক্তি হয়ে উঠল যাকে আর উপেক্ষা করার উপায় রইল না? গল্পের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল জানেন, সেটা হলো ১৭১৭ সাল। সে সময় মুঘল সম্রাট কোম্পানিকে বাংলায় ট্যাক্স ফ্রি ব্যবসা করার একটা স্পেশাল অনুমতিপত্র বা ফরমান দেন। আরে এটা তো ছিল কোম্পানির জন্য একটা বিশাল অর্থনৈতিক জ্যাকপট। কিন্তু সমস্যাটা হলো, এই সুবিধার যে অপব্যবহার তারা শুরু করল, সেটাই কিন্তু ভবিষ্যতে সব ঝামেলার বীজ বুনে দিয়েছিল। এখন বাংলার নবাবরা কি ব্যাপারটা বুঝতে পারছিলেন না? অবশ্যই পারছিলেন। মুর্শিদ কুলি খান বা আলীবর্দী খানের মতো শাসকরা কিন্তু একদমই চোখ কান বন্ধ করে বসেছিলেন না। তারা ঠিকই টের পাচ্ছিলেন যে এই বিদেশি কোম্পানির ক্ষমতার প্রভাব বেরিয়ে চলেছে। আর ঠিক এই কারণেই প্রথম থেকেই একটা চাপা টেনশন কিন্তু চলছিলই। এই যে চাপা টেনশনের কথা বললাম, সেটা একদম বারুদের মতো জমেছিল। আর তাতে আগুনটা লাগল ঠিক তখনই যখন বাংলার সিংহাসনে বসলেন এক তরুণ, একদম স্বাধীন চেতা নবাব। তিনি কোম্পানির এই বাড়াবাড়ি আর ঔদ্ধত্য এক বিন্দুও সহ্য করতে রাজি ছিলেন না। আর ইনিই হলেন তিনি, নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব। সিংহাসনে বসেই তিনি বুঝে গিয়েছিলেন, এই বিদেশি বণিকদের এখনই যদি লাগাম পরানো না যায়, তাহলে বাংলার স্বাধীনতা টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যাবে। তো সংঘাতটা ঠিক কী নিয়ে লাগল? দেখুন, কারণগুলো কিন্তু একদম পরিষ্কার। এক, কোম্পানি নতুন নবাবকে সিংহাসনে বসার পর যে প্রথাগত উপহার বা সম্মান জানানোর কথা, তা করল না। ২, নবাবের শত্রু কৃষ্ণদাসকে তারা কলকাতায় আশ্রয় দিল। ৩, ট্যাক্স ফ্রি বাণিজ্যের যে অনুমতিপত্র বা দস্তক, সেটার যথেষ্ট অপব্যবহার করে নিজেদের পকেট ভরছিল কোম্পানির কর্মচারীরা। আর ৪, সবচেয়ে বড় কথা, নবাবের পারমিশন ছাড়াই তারা কলকাতায় রীতিমতো দুর্গ বানানো শুরু করে দিয়েছিল। সিরাজের পক্ষে এই ঔদ্ধত্য আর সহ্য করা সম্ভব ছিল না। এবার আমরা গল্পের সবচেয়ে নাটকীয় পর্বে চলে এসেছি, পলাশির যুদ্ধ। নামটা শুনলেই মনে হয় বিরাট এক লড়াই, তাই না? কিন্তু সত্যিটা হলো, এটা কোনো বীরত্ব বা সামরিক কৌশলের গল্প নয়। এটা আসলে বিশ্বাসঘাতকতার এক চূড়ান্ত চিত্রনাট্য। ভাবা যায়, মাত্র ১ বছরের মধ্যে কি সব ঘটে গেল। ১৭৫৬তে সিরাজ কলকাতা দখল করলেন। পরের বছর জানুয়ারিতেই রবার্ট ক্লাইভ এসে সেটা আবার দখল করে নিল। ফেব্রুয়ারিতে হলো একটা নরবরের চুক্তি, যার নাম আলীনগরের সন্ধি। কিন্তু কোনো কিছুই টিকল না। সব কিছুই যেন ওই একটাই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল, জুন মাসের সেই যুদ্ধ। আর এখানেই ছিল আসল খেলাটা, যেটা পর্দার আড়ালে চলছিল। যুদ্ধের ময়দানে নামার অনেক আগেই ব্রিটিশরা একটা গোপন চুক্তি করে ফেলেছিল। কার সাথে? স্বয়ং নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, ধনী ব্যাংকার জগৎ শেঠ, এইরকম বড় বড় মাথাদের সাথে। মানে বুঝতেই পারছেন, পলাশির যুদ্ধের ফলাফলটা কিন্তু লড়াই শুরু হওয়ার আগেই ঠিক করা হয়ে গিয়েছিল। ঐতিহাসিক জি.বি. ম্যালেসন ঠিকই বলেছেন। পলাশির যুদ্ধটা হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটা নির্ণায়ক ছিল, কিন্তু এটাকে কোনোভাবেই একটা মহান যুদ্ধ বলা যায় না। কারণ এই যুদ্ধের ভাগ্য তলোয়ার দিয়ে লেখা হয়নি, লেখা হয়েছিল বিশ্বাসঘাতকতার কালি দিয়ে। পলাশিতে জেতার পর কোম্পানি কিন্তু সরাসরি সিংহাসনে বসেনি, না, তারা আরও চালাক ছিল। তারা একটা নতুন কৌশল নিল। সিংহাসনে বসাবেন নিজেদের পছন্দের পুতুল নবাব, আর পেছন থেকে ক্ষমতার সব কলকাঠি নাড়বে নিজেরাই। এই যে ক্ষমতার পালা বদল, এটা ছিল একদম দিনের আলোর মতো পরিষ্কার। কোথায় স্বাধীনচেতা সিরাজ, আর কোথায় কোম্পানির কথায় ওঠা বসা করা পুতুল নবাবেরা। কোম্পানির স্ট্র্যাটেজিটা ছিল খুব সিম্পল। সামনে থাকবে একটা দেশীয় মুখ, কিন্তু আসল ক্ষমতার লাগাম থাকবে ব্রিটিশদেরই হাতে। কিন্তু পুতুলও তো মাঝে মাঝে সুতো ছিঁড়তে চায়, তাই না? মীর কাসিম যখন একটু স্বাধীন হওয়ার চেষ্টা করলেন, তখনই বাঁধল আরেকটা যুদ্ধ, বক্সারের যুদ্ধ। আর এটা কিন্তু পলাশির মতো কোনো সাজানো নাটক ছিল না, এটা ছিল সত্যিকারের এক সামরিক লড়াই। আর এই যুদ্ধেই কোম্পানি দেখিয়ে দিল যে সামরিক শক্তিতে তাদের টেক্কা দেওয়ার মতো আর কেউ বাংলায় নেই। আসলে অনেক ঐতিহাসিক তো মনেই করেন যে পলাশি নয়, বক্সারের যুদ্ধই ছিল আসল গেম চেঞ্জার।
এই যুদ্ধটাই নাকি ভারতে ব্রিটিশদের ক্ষমতাকে পাকাপোক্ত করে দিয়েছিল আর ফরাসিদের মতো অন্য ইউরোপীয় শক্তিদের স্বপ্ন চিরতরে শেষ করে দিয়েছিল। বক্সারের যুদ্ধের পর কোম্পানি আর কোনো রাগঢাক রাখল না। এবার তারা তাদের ক্ষমতাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একদম শেষ পদক্ষেপটা নিল। বণিকের মুখোশটা এবার পুরোপুরি খসে পড়ল। বেরিয়ে এলো শাসকের আসল চেহারা। ১৭৬৫ সালের চুক্তিটা ছিল আসলে ক্ষমতা হস্তান্তরের ফাইনাল ডকুমেন্ট। কি ছিল এতে? ১. নবাবকে তার নিজের সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য করা হলো। ২. পুরো প্রদেশের সুরক্ষার দায়িত্ব নিল কোম্পানি। ৩. প্রশাসন চালাবে কোম্পানির ঠিক করে দেওয়া একজন ডেপুটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ৪ নম্বর, রাজস্ব বা ট্যাক্স আদায়ের পুরো অধিকার, যেটাকে দেওয়ানি বলা হতো, সেটা চলে গেল কোম্পানির হাতে। মানে নবাব রইলেন শুধু নামের রাজা, আসল ক্ষমতা পুরোটাই কোম্পানির। সুতরাং এই সালটা ১৭৬৫ খুব ভালো করে মনে রাখা দরকার। এই বছরটাতেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসিয়ালি বাংলার সামরিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক মানে সব কিছুরই নিয়ন্ত্রণ পেয়ে গেল। সোজা কথায় তারা হয়ে গেল বাংলার আসল শাসক। বাংলার এই ইতিহাস কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ব্যবসা আর রাজনীতি মিলেমিশে এক হয়ে যায়, যখন মুনাফা করাই হয়ে ওঠে দেশ চালানোর মূল লক্ষ্য, তখন তার পরিণতি কী হতে পারে? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই গল্পটা আমাদের সবার জানা দরকার।